হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের অঙ্কের প্র্যাকটিস ক্লাস হতে চলেছে। তো অঙ্কতে যাওয়ার আগে বলবো যে কয়েকদিন আগেই তোমাদের এসএসসি জিডি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো তাতে তোমরা অনেকেই উত্তীর্ণ হয়েছো। তো যারা উত্তীর্ণ হয়েছো তাদের সবাইকেই প্রস্তুতি অনলাইন কোচিংয়ের তরফ থেকে অনেক অনেক স্বাগত। আর যারা উত্তীর্ণ হতে পারোনি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা উত্তীর্ণ হয়েছে, যারা পাস করেছে, তাদেরকে তাদের এই সফলতা কেউ দান করেনি, তারা নিজের যোগ্যতায় সফলতা ছিনিয়ে নিয়েছে। তো তোমরাও যদি ঠিকভাবে পড়াশোনা করে যাও, চেষ্টা করে যাও, তাহলে এর পরবর্তী লিস্টে ঠিক তোমাদের নাম থাকবে। তো চলো আমরা এবার আমাদের অঙ্কতে যাই। যে প্রথম অঙ্ক যেটা বলেছে যে কোনো ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয় এবং লবের সাথে যদি 2 যোগ করি তাহলে ভগ্নাংশটির মান 1 হয়। তাহলে ভগ্নাংশটি কত? আমরা জানি ভগ্নাংশ বলতে যার লব থাকে বা নিউমিনেটর থাকে আর যার হর থাকে বা ডিনোমিনেটর থাকে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা এক্স ওয়াই ধরেও করতে পারি যদি চাই, কিন্তু আমরা এত শত খাটছি না, আমরা স্মার্ট ট্রিক্স অ্যাপ্লাই করব, শর্ট ট্রিক্সটা করছি এখানে। তো যদি আমরা অপশান সিটাকে চুজ করি, দিয়ে বলেছে 5/7, তাহলে 5/7 সঙ্গে কি বলেছে? প্রথম যেটা কথাটা বলেছে যে হরের সাথে 2, হর মানে নিচেরটার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে ফলাফলটা কত আসা উচিত? 1/2। তো দেখবো এখানে কত, 5, 7 আর 2 এই কত 3 যোগ করলে, তাহলে 7 আর 3 10, আর এখানে তো 1/2 কাটাকাটি যদি এখানে আমরা করি তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, অর্থাৎ 1/2, এদিকেও 1/2। যেটা বলেছে সেটা আমাদের প্রথম কথাটা মিলে গেল। পরের কথাটা বলেছে ওই অপশানের সঙ্গেই, মানে ওই ভগ্নাংশের সঙ্গেই যদি আমরা লবের সঙ্গে অর্থাৎ ওপরের সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে ফলাফলটা কত আসা উচিত? 1 আসা উচিত। এবার দেখি 1 আসছে কিনা। 5 আর 2 7, নিচে তো 7 অলরেডি আছে, এদিকে 1 আসতে হবে। দেখো 7 আর 7 কাটাকাটি করলে 1 হয়ে যায়, আর এদিকে 1, মানে দ্বিতীয় যে কথাটা বলেছে সেটাও আমাদের ফুলফিল হয়ে যাচ্ছে অপশন সি এর সাথে গিয়ে, অর্থাৎ অপশন সি এ মানে 5/7 সাথে গিয়ে। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, বেশ, চলো পরের কোশ্চেনটা কি আছে দেখি। পরের কোশ্চেনে বলেছে এক ব্যক্তি ধার্য মূল্যের উপর, ধার্য মূল্য মানে হচ্ছে এমপি, ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করলে তার 19% লাভ হয়। আচ্ছা, 15%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি বা ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে? 5 3 15, 5 4 20, 100 দিয়ে কাটাকাটি করলাম। তাহলে যে কোনো জিনিসের কি হয়? একটা সিপি হয়, একটা এমপি বা মার্ক প্রাইস বা ধার্য মূল্য হয়, আর একটা এসপি বা বিক্রয় মূল্য হয়, তাই না? তো এবার বলেছে কোনো ধার্য মূল্যের উপর 15% ছাড় দিচ্ছে। ধার্য মূল্য মানে ধার্য মূল্য যদি 20 হয়, তার উপরে 3 ইউনিট যদি ছাড় দেয় তাহলে হয়ে যাচ্ছে কত? 17। এবং এর ফলে কি হবে? দ্রব্যের 19% লাভ। লাভ বা ক্ষতি সবসময় কার সঙ্গে কম্পেয়ার করি আমরা? ক্রয় মূল্যের সঙ্গে। তাহলে তো যদি ক্রয় মূল্য 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? 119, তাই না? এটাই বলেছে। এবার দেখো এটাও এসপি বা বিক্রয় মূল্য, এটাও এসপি, দুটো তো আর একই জিনিসের কথাই বলা হচ্ছে, আলাদা আলাদা জিনিস নয়। তাহলে এটাকে সেম হওয়া উচিত, সেম তো নয়, তাকে আমরা সেম বানাবো। তাহলে 17-র সঙ্গে যদি আমরা 7 গুণ করি তাহলে এটা সেম হয়ে যাবে। 17-র সঙ্গে 7 গুণ করলে তাহলে নতুন যেটা পেয়ে যাব, এই 100টা যেমন আছে তেমনই লিখবো। আচ্ছা, এটা যেহেতু পুরোটাই একটাই রেশিওতে আছে, তাই যেহেতু 17-র সঙ্গে 7 গুণ করবো, 20-র সাথেও 7 গুণ করবো, তাহলে 7 দুগুণে 14 মানে 140, আর 17-র সঙ্গে 7 গুণ করলে 119। দেখো নিচেও 119। যে কেন করলাম এটা? কারণ একটি দ্রব্যের ওপরই কথা বলা হচ্ছে, তাই একটি দ্রব্যের বিক্রয় মূল্য তো সেমই হবে, এখানে এক্ষেত্রে সেটাই হবে, তাই না? বেশ, এবার যেটা বলেছে যদি কোনো ছাড় না দিত, অর্থাৎ যদি মার্ক প্রাইস বা ধার্য মূল্যের উপরেই জিনিসটা বিক্রি করতো তাহলে তার কত শতাংশ লাভ হতো? কত, মানে 100 টাকা ক্রয় মূল্য এবং যদি তার বিক্রয় মূল্য এক্ষেত্রে 140 টাকা হয়ে যেত তাহলে কত পার্সেন্টেজ ছাড় হতো? 40% ছাড় হতো। তাহলে এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার আমাদের। বেশ, চলো পরের অঙ্কটা দেখি। ভালো অঙ্ক। আচ্ছা, অনুপাতের চ্যাপ্টার থেকে যে 8, 16 ও 24 এর চতুর্থ সমানুপাতি বা ফোর্থ যেটা, সেইটা কি হবে? তো দেখো প্রথম সমানুপাতি প্রথম আর দ্বিতীয়, আর তৃতীয় দেওয়া আছে 24, চতুর্থ কত সেটাই জিজ্ঞেস করেছে, জানি না, এক্স ধরে নেবো। আমরা কি জানি যে সমানের এদিক ওদিক আমরা কাটাকাটি করতে পারি, তাহলে 8 একে 8, 3 8 24। এবার তাহলে কি হয়ে যাবে?
এখানে কিছু পড়ে নাই, মানে 1 পড়ে আছে, তাহলে 1-এর সঙ্গে x এর গুণ করলে xই, আর 3 16 3 16 48 হয়ে যাবে। তাহলে চতুর্থ সমানুপাতি আমাদের কত হয়ে গেল? 48, অর্থাৎ অপশন সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। বেশ, চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলেছে যে 2 8 1 5 3 6 3 6 এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করো মানে হচ্ছে বা স্কোয়ার রুট নির্ণয় করো। এই যে 2 8 1 5 3 6 3 6 এর বর্গমূল কত হবে? তো এটা বের করতে গেলে আমরা কি করব? 2 8 1 5 3 6 3 6 লিখলাম, দুটো দুটো করে নেব, দুটো দুটো করে। আচ্ছা, এই 28টা কার স্কোয়ারের কাছাকাছি? 5-এর, 5 5 25 হয়, ঠিক আছে না? 5 আর কয় 8? 3 8। আচ্ছা, এখানে কি হবে? এই 5-এর ঠিক ডবল বসে যাবে, 5-এর ডবল মানে 10 হয়ে গেল। আর এখানে কে নামবে? এই যে যেহেতু দুটো দুটোর মাথায় দাগ দেওয়া আছে, তাই ভাগের মতন একটা করে না, এক্ষেত্রে দুটো একসাথে নেমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই 10টা একটু সারিয়ে লিখি, 10। এবার এই 10-এর সঙ্গে কত গুণ দিলে এবং এই 10-এর সঙ্গে কত বসিয়ে তার সঙ্গে কত গুণ দিলে আমরা এটা পাবো, সেটা বলতে চেয়েছে। তো দেখো, যদি আমরা এর সঙ্গে 3 রাখি, দিয়ে 3 গুণ দিই, 3 3 9 0 3 1 3, তাহলে এর কাছাকাছি যাচ্ছে, তাহলে এখানেও 3 লিখবো, তাহলে 309 পেয়ে গেলাম। তাহলে 9 আর কয় 15? 6 15, একে মিলে গেল 0। এখানে এবার কি নামবে? এর ডবল, 3-এর ডবল 6, আর 5-এর ডবল 10 নেমে গেল, ঠিক আছে? আর এখানে এবার কি নামবে? এখানে নামবে 3 আর 6। এবার দেখো, এখানে যদি আমরা মিনিমাম যদি 1ও বসাই, তবু যদি একের সঙ্গে গুণ দিই, এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এখানে কি করব, যে এখানে আরেকটা তাহলে কিছু নামানোর দরকার পড়বে। এবার আরেকটা জোড়া, একটা জোড়া অলরেডি নামিয়েছি, আরেকটা জোড়া যদি নামাতে যাই, তাহলে একটা জিরোর হেল্প নেব, তবে গিয়ে আরেকটা জোড়া নামাতে পারবো। আর এক্ষেত্রে তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 0, 3-এর ডবল 5 দিয়ে এবার এর সঙ্গে কিছু গুণ করে এটা দেখবো। কিন্তু এক্ষেত্রে আর আমরা বলবো দেখবো না, কারণ দেখো একটা অপশানেই কেবল 530 আছে। এবার কেবল 53কে দেখলেই আমাদের উত্তর হয়ে যেত, তাই না? উত্তর কোনটা হয়ে যেত? উত্তর সি হয়ে যেত। তবু আমি তোমাদের এক্সট্রা দেখালাম যে 0টা কেন আসে। এমনও তো হতে পারতো যে আর একটা অপশান আছে, যেখানেও ধরো প্রথমে 53 দেওয়া আছে, হয়তো এরকম থাকতে পারে 53 7 6 এরকম থাকতে পারে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যেতাম। ওই জন্য 0টা কেন আসলো সেইটা একটু ব্যাখ্যা দেওয়ার জন্য একটু এক্সট্রা করলাম। এবার এর সঙ্গে কিছু বসিয়ে তোমরা গুণ করে নিলে এটা মিলে যাবে। এই 6 বসিয়ে 6 6 36, 3 6 6 36, 3 6 কে 6, তাহলে 6, এটা হয়ে যাবে। তো পুরোটা করার দরকার নেই, এইরকমভাবে আমরা আমাদের স্মার্ট ওয়ার্কগুলোকে করে থাকি কম্পিটিটিভ এক্সামে। তো চলো পরের কোশ্চেনটা কী আছে দেখি। বলেছে যে 2359-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ বা স্কোয়ার সংখ্যা 2 3 5 9, ওই একই রকমভাবে দেখবো দুটো দুটো করে। তাহলে এটা 3 3 9, 4 4 16, 5 5 25 বেশি হয়ে যাচ্ছে, তাই এটা 4 4 16, 6 আর কয় 13, 7 13, একে একে 2 মিলে গেল। এখানে কি হয়ে যাবে? ওই 4-এর ডবল 8 বসে যাবে, আর এখানে 5 9টা একসঙ্গে নেমে যাবে। আচ্ছা, এটা কত গুণ করলে এর কাছাকাছি? দেখো, এটা তো পুরোপুরি হবে না, কারণ এটা একটা তোমার বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা তো পুরোপুরি জোড় সংখ্যা দিয়ে হবে না। তো এখানে একটা কিছু বসিয়ে কাছাকাছি যদি যাওয়ার চেষ্টা করি, তো কি করা যাবে? তো এখানে আমরা যদি 8 বসাই, তাহলে কি হবে? 8 8 64, 4, আর 8 8 64 64 70, 70 হয়ে যাবে। তাহলে এখানেও 8 বসালাম, এখানে 7 0 4, 704, 4 আর কয় 9, 5-এর 9, আর এখানেও 5 নেমে গেল, তাই না? তাহলে এবার সেই সংখ্যাটিকে বের করব কি করে? 3 2 3 5 9, নিচে এই 5 যেহেতু কম আছে তাই মাইনাস করব। তাহলে 5 আর কয় 9, 4-এ 9, 5-এ 5 মিলে গেল 0 2 3, তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার রয়ে গেল এর কাছাকাছি। এর নিকটতম 2359-এর নিকটতম একটি পূর্ণবর্গ সংখ্যা কে হয়ে গেল? এটা হয়ে গেল 2304। এটা যদি বলি কার পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে 48-এর পূর্ণবর্গ সংখ্যা। এটা 48-এর পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে না? তো আমাদের এটা উত্তর কোনটা আছে? অপশন সি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখা যাক।
যে কোনো ক্লাবে 35 জন সদস্যের গড় বয়স দেওয়া আছে 35 জন সদস্যের গড় বয়স কত দেওয়া আছে 15.2 বছর। আচ্ছা 14 বছর বয়সী একজন বেরিয়ে গেল, তার পরিবর্তে আর একজন এসে গেল, তাহলে 35-এর মধ্যে একজন বেরিয়ে যাচ্ছে 14 বছর বয়সী, তাহলে সেটা 34 জন হয়ে যাচ্ছে। আর তার পরিবর্তে একজন সদস্য ভর্তি হচ্ছে, যার ফলে বয়সের গড়টা 15.5, তাহলে 35-এর মধ্যে একজন যদি বেরিয়ে যায় তাহলে 34, আবার একজন পুনরায় ঢুকে গেল, তার মানে পুনরায় 35 জনই সদস্য হয়ে গেল। আর তার ফলে বয়সের গড়টা কত হলো 15.5, মানে বেড়েছে। তাহলে কত বেড়েছে দেখি, 0.3 বেড়েছে। এই 0.3 যে বয়সের গড়টা বাড়ছে, এটা ওই 35 জনের প্রত্যেক জনের সাথেই বাড়বে, মানে 35 গুণিত 0.3। কেন এই প্লাসটা হলো, কারণ গড়টা বেড়েছে, যদি কমতো তাহলে এখানে মাইনাস হয়ে যেত। তাহলে 14 আর 3 5 15, 3 3 9 10, একটার পরে দশমিক, তাহলে এক্ষেত্রে যদি আমরা করি 5 4 2, তাহলে নতুন সদস্য যোগ দেওয়ার ফলে আর পুরনো সদস্য বেরিয়ে যাওয়ার ফলে নতুন যে গড়টা হলো সেটা কত 24.5 বছর, অর্থাৎ অপশন ডি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ চলো পরের কোশ্চেনটা দেখা যাক। বলেছে যে একটি লাস্ট কোশ্চেন আমাদের, একটি ট্রেনের নির্দিষ্ট গতিবেগে একটি স্থানে অতিক্রম করা হলো কত না 40 মিনিটে। গতিবেগ যদি তার 10, আগে ধরো x ছিল, এখন গতিবেগ যদি 10 কিলোমিটার কমিয়ে দেওয়া হয় তাহলে সেই স্থানটি অতিক্রম করতে তার 48 মিনিট সময় লাগছে। অবভিয়াসলি ঠিক কথা, কারণ আগে যদি গতিবেগের থেকে এখন গতিবেগ কমিয়ে দেয় তাহলে টাইম তো বেশি লাগবেই। তাহলে ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত বা ইনিশিয়াল স্পিডটা কত, তাই না? তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব, ধরলাম প্রথম লিখলাম প্রথম গতিবেগ আর দ্বিতীয় বা অন্তিম গতিবেগ। তা প্রথম ক্ষেত্রে তার টাইমটা কত লেগেছে, এটা স্পিড রেশিও বলে দিই, এই টাইম রেশিও বলে দিই। প্রথম ক্ষেত্রে লেগেছে 40 মিনিট, দ্বিতীয় ক্ষেত্রে লেগেছে 48 মিনিট। টাইম রেশিওর ঠিক অপোজিট হয়ে যায় স্পিড রেশিও, মানে 48-40 হয়ে যাবে। তাহলে স্পিড রেশিওর অনুপাতের ডিফারেন্সটা কত 8, আর 8 মানে স্পিডের কত ডিফারেন্স বলে দিয়েছে 10 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে তার প্রাথমিক মানে হচ্ছে, মানে এই 48 সমান সমান কত, তাহলে 48 সমান সমান কত বলো, উপর নিচে কাটাকাটি করতে পারি, 5 8 40, 6 8 48, আর 6 10 কোনাকুনি গুণ হয়, 6 10 60 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কোনটা হয়ে যাচ্ছে, অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে প্রাথমিক ট্রেনটির গতিবেগ কত না 60 কিলোমিটার পার আওয়ার। যদি বলতো অন্তিম গতিবেগ কত, তাহলে 40-এর সঙ্গে তাহলে এখানে 48-এর পরিবর্তে 40 লিখে কাটাকাটি করে অপশন বের করতাম। তো এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।